আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। কোনো দেশের রাজনীতিতে যোগ্যতাভিত্তিক রাজনীতি হচ্ছে নাকি ভাগাড়ের রাজনীতি হচ্ছে সেটা বুঝবেন কিভাবে? সেটা বোঝার জন্য খুব সহজ উপায় হচ্ছে সেখানে রাজনীতিতে আমরা কি তৈলাক্ত বাঁশের মতো ২ হাত উপরে উঠছি, ৪ হাত নিচে নামছি, তেমন কিছু হচ্ছে কিনা? যদি তেমন কিছু হয় তাহলে বুঝতে হবে সেখানে ভাগাড়ের রাজনীতি হচ্ছে। বাংলাদেশের রাজনীতি ভাগাড়ের রাজনীতি। আমরা ২৪-এ আন্দোলন করেছি, ৯০-তে আন্দোলন করেছি, ৭১-এ আন্দোলন করেছি। কিন্তু কোথাও আমাদের যেই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার যে জিনিসটা জনগণ চেয়েছে সবসময় এবং সামনে অনাদিকাল পর্যন্ত চেয়ে যাবে সেটা হচ্ছে মানবিক সাম্যতা, ন্যায় বিচার এবং সুশাসন। এই জিনিসপত্রগুলো বারবার জনগণ বঞ্চিত হয়েছে, বারবার জনগণ আন্দোলন করেছে, কিন্তু বাংলাদেশে পরিবর্তন আসেনি, কারণ বাংলাদেশের রাজনীতি বাগাড়ের রাজনীতি। এখন বাংলাদেশের রাজনীতিতে যেই দলের ক্ষমতায় এসেছে তারা এখানে পরিবর্তন আনার কথা বলে এসেছে সব সময়। এরশাদের স্বৈরশাসন ৩ দলীয় জোট আন্দোলন করে বলেছে দেশ গণতান্ত্রিক হবে। তত্ত্বাবধায়কের মধ্যে নির্বাচন আমরা দেখেছি, সেখানে পরবর্তীতে জনগণকে প্রতারিত করতে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না। পরবর্তীতে হাসিনা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিয়েছে এবং ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে। সুতরাং দেখতে পাচ্ছি পরিবর্তনের কথা বলে রাজনৈতিক দলগুলো জনগণের সাথে বারবার প্রতারণা দিয়েছে। এখন হাসিনাকে আমরা ২৪-এ দেশ ছাড়া করেছি পরিবর্তনের কথা বলে, এবং ইউনূস ১৭-১৮ মাস ধরে ফরেন সার্ভিস একাডেমিতে পরিবর্তনের নাটক করেছে, সংস্কারের নাটক করেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি গণভোট পরবর্তীতে, ইউনূসের পরবর্তীতে তারেক সরকার যখন ক্ষমতায় এসেছে, তারা গণভোটকে না করে দিচ্ছে, গণভোটের বিপক্ষে দাঁড়াচ্ছে, গণভোটকে প্রতারণা বলতেছে, জনগণের ভোটকে প্রতারণা বলতেছে, জনগণের চাওয়াকে প্রতারণা বলতেছে, জুলাইকে প্রতারণা বলতেছে। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের যে সরকারগুলো ক্ষমতায় আসে তারা যে জনগণের সাথে প্রতারণা দেয়, রাজনৈতিক দলগুলো যে জনগণের সাথে প্রতারণা দেয়, সেটা ৫৪ বছরের ইতিহাস ঘাটলে তার ব্যতিক্রম কোনো কিছু পাওয়া যাবে না। এখন এই ভূ রাজনীতিতে আমরা দেখেছি ২৪-এ ডিপ স্টেট অথবা যারা তাদের স্বার্থ নিয়ে সরকারগুলোকে নিয়ে খেলা করে, তারা বিশাল রকমের প্রভাব বিস্তার করে। বাংলাদেশে ২৪-এর গণ আন্দোলনে আমেরিকা প্রভাব বিস্তার করেছিল তাদের ডিপ স্টেটের মাধ্যমে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কথাগুলো বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের আগে যিনি ক্ষমতায় ছিলেন তারা এখানে নানা রকমের ফান্ড দিয়ে, আমেরিকার লোক যে ট্যাক্সের টাকা দিয়ে তারা সারা পৃথিবীতে নানা রকম খেলাধুলা করে থাকে। ডিপ স্টেটের খেলা বাংলাদেশেও হয়েছে এবং তিনি বলেছেন তার সরকার এই ধরনের কোনো খেলাধুলা করবে না। কিন্তু আমরা দেখেছি ট্যাক্স ইস্যুতে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীতে নানা রকম জায়গায় ট্যাক্স ইম্পোজ করতে, এবং সেটা দিয়ে বাংলাদেশে একটা গোলামির চুক্তির মতো কিছু একটা চুক্তি আমেরিকার সাথে খলিলের মধ্য দিয়ে ইউনূস সরকার তথা বিএনপি এবং জামাত করেছে। এখন ডিপ স্টেট অথবা আমেরিকা বাংলাদেশে কিছু পেতে চেয়েছে এবং পেতে চাওয়ার পর সুফল হিসাবে তারা কি করেছে, বাংলাদেশের সরকারের পরিবর্তন করেছে। এখন ভূ রাজনীতিতে যদি বর্তমানে যারা বাংলাদেশে ক্ষমতায় আসে তারা যদি ডিপ স্টেটকে সন্তুষ্ট করতে না পারে, আমেরিকাকে সন্তুষ্ট করতে না পারে, তাহলে তারা কোন দিকে হাত বাড়াবে? তারা আবার বাংলাদেশের যে বিকল্প শক্তি, সেই বিকল্প শক্তির দিকে হাত বাড়াবে। সেই বিকল্প শক্তিকে, সেই বিকল্প শক্তি হচ্ছে আওয়ামী লীগ। এখন আমরা দেখতে পেয়েছি ভারত বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আবার এশিয়াতে তাদের স্বার্থ রক্ষা করার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের বিকল্প কোনো কিছু তাদের হাতে নাই। কেন, চীনকে ঠেকিয়ে রাখতে হলে তাদেরকে ভারতের হাতকে শক্তিশালী করতে হবে। এখন ভূ রাজনীতিগত দিক থেকে বাংলাদেশে যদি ডিপ স্টেট হতাশ হয়, সেক্ষেত্রে তাদের হাতটা তারা আবার সেই ভারত এবং আওয়ামী লীগ তাদের কাছেই তারা আবার ঘুরে ফিরে যাবে। যেহেতু বাংলাদেশের মানুষ প্রতারিত হয়েছে, সুতরাং বাংলাদেশের মানুষও একটু একটু করে পরিবর্তন চাওয়া শুরু করেছে। শিশু আসিয়া অথবা রামিসা তাদের সাথে যেভাবে আইন কানুনবিহীন একটা সমাজ প্রতিষ্ঠার ঘটনা বলে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, সরকারের ব্যর্থতা দিন দিন বড় ছিদ্র আকারে প্রকাশিত হচ্ছে, সেটা আসলে বাংলাদেশের শাসনতন্ত্রের গলদঘোলা সম্পর্কে জনগণকে সচেতন করে। এখন মার্কো রুবিও যদি ভারতে আসে, ভারতে তিনি কেন আসবেন? তিনি কি বেড়াতে আসবেন? তিনি আসবেন হচ্ছে ভূ রাজনীতিগত আলাপ আলোচনা করতে। এখন ভূ রাজনীতিগত আলাপ আলোচনা করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ, বর্তমানে যিনি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে আছেন তিনি বলেছিলেন যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ
টিকিয়ে রাখাই হচ্ছে তার কাজ, চীনকে ঠেকিয়ে রাখাই হচ্ছে তার কাজ। এখন তারেক রহমানের সরকার তো আমরা দেখতে পাচ্ছি তিস্তা, পদ্মা নানা কিছু দিয়ে আসলে চীনের সাথে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা ডিপ স্টেটের কল্যাণে অনেক কিছু দেওয়ার চেষ্টা করছে। এখন এখানে যদি ব্যালেন্স না আসে, ভারত যদি এখানে হ্যাপি না হয়, সেক্ষেত্রে ভারতের সাথে যেহেতু আমেরিকার সম্পর্ক বাংলাদেশ থেকে অনেক বেশি পরিমাণে ভালো, সুতরাং ভারতকে সন্তুষ্ট রাখতে হলে আমেরিকাকে ভারতকে কিছু দিতে হবে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যক্ষভাবে বাংলাদেশে তাদের ঘাঁটি স্থাপন করতে হবে। ভারতে বিশাল বড় দেশ, সেখানে তাদের ঘাঁটি স্থাপন করার তেমন করে সুযোগ নাই। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রকে, চীনকে ঠেকিয়ে রাখতে হলে বাংলাদেশে তাদের উপস্থিতি দিন দিন বাড়াতে হবে। বাংলাদেশের যে সেন্ট মার্টিন দ্বীপ আছে সেখানে উপস্থিতি বাড়াতে হবে। তাহলে এই কাজগুলো যদি বাংলাদেশ করে, সেক্ষেত্রে চীন কীভাবে প্রতিক্রিয়া দেখাবে? চীন যদি প্রতিক্রিয়া দেখায়, তাহলে বাংলাদেশের তারেক সরকারের সাথে চীনের সম্পর্ক কীভাবে ভারসাম্যহীনতা দেখা যেতে পারে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বেসিক্যালি তিনটা শক্তি প্রচণ্ড রকমভাবে খেলছে এবং খেলবে। তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত। এখন এদের চূড়ান্ত রকমের যেই শক্তির ভারসাম্য, সেটা ঠিক করে দিবে বাংলাদেশের রাজনীতির আগামীর গন্তব্য। আপনাদের কি মতামত আমাদেরকে জানাতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।